ফুটবল সুপার ক্লাসিকোতে কাল ভোরে আর্জেন্টিনা ব্রাজিল মহারণ। পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট পাবে আলবি সেলেস্তে। টেবিলের 2-এ ওঠার লক্ষ্য সেলেসাওদের। ঢাকায় আনা হলো তামিম ইকবালকে, আছেন এভারকেয়ার হাসপাতালে। চেষ্টা চলছে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার। দেখতে গেলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এবং ফিল সিমন্সেই ভরসা রাখছে বিসিবি। 2027 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে। টাইগারদের নতুন উচ্চতায় নিতে চান ক্যারিবিয়ান। শুরুতেই ফুটবল। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের খবর। সুযোগ পেয়েও হেলায় হারালো বাংলাদেশ। ঘরের মাঠে ভারতকে নাস্তানাবুদ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেছে ফরওয়ার্ডদের ব্যর্থতায়। শিলং থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরল লাল সবুজের দল। অভিষেকে গোল না পেলেও নিজের জাত চিনিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেকে রোমাঞ্চিত হামজা দেওয়ান চৌধুরী। সতীর্থদের একাধিক ভুলে ম্যাচ জিততে না পারার আক্ষেপ থাকলেও দল এবং নিজের পারফরমেন্সে সন্তুষ্ট শেফিল্ড তারকা। জুনে আবারও আসতে চান বাংলাদেশে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দলকে জেতানোর প্রত্যাশা তার। দেশের মানুষকে জানিয়ে গেলেন ঈদের আগাম শুভেচ্ছা। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ ভারত ম্যাচ গোল শূন্য ড্র বলতে হচ্ছে। 3-0 বা 4-0 আমরা বলতে পারলে হয়তো আরো বেশি ভালো লাগতো। দেখেন, ম্যাচটা 1-0 হলেও আমি খুব খুশি হতাম, মানে জিততে পারলে। আপনি যদি দেখেন এই ম্যাচটাতে অনেক কিছু ছিল, নেগেটিভ পজিটিভ অনেক ম্যাচকে কেন্দ্র করে ছিল। স্পেশালি যদি ফার্স্ট হাফ দেখেন, একটু যদি প্রথম থেকে বলি, দেখেন প্রথম মিনিট থেকেই, প্রথম মিনিট থেকে। আর যদি এই ম্যাচ শুরুর আগে যদি লাস্ট 2-3 দিন দেখেন, বাংলাদেশ দলকে নিয়ে আমার কাছে মনে হয় ইন্ডিয়া একটা অন্যরকম প্রেশারে ছিল, এবং সেই প্রেশারটা কিন্তু প্রথম মিনিট থেকে ম্যাচের পারফরমেন্স হচ্ছিল। আপনি দেখেন তাদের গোলকিপার যে ভুলটা করেছে, আমার কাছে মনে হয় যে ওখান থেকে বোঝা যায় দে হ্যাভ বিগ প্রেশার। তো ওই প্রেশার থেকেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ এই ম্যাচটাকে ক্যাশ করতে পারতো, জিততে পারতো। আপনি দেখেন জনি 15 সেকেন্ডে যে সুযোগটা পেয়েছে, আমার কাছে মনে হয় গোলকিপার নেই, আপনি বলটা আসলে এটা গোল হয়ে গেলে কিন্তু খেলা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকতো, এবং আমার মনে হয় যে পুরো ম্যাচ আমরা ডমিনেটিং করতাম ফার্স্ট হাফ যেভাবে করেছি। এরপরে দেখেন হৃদয় গিয়ে একদম 1 by 1, মানে ওখান থেকে শুধু পোস্টে একটু জোরে পাওয়ার প্লেসিং করলে বলটা গোল হয়ে যেত। এরপরে মোরসালিনের ক্রস থেকে আপনার শাহরের মনের হেডের বলটা। সো একটা ম্যাচে আপনি এত ক্লিয়ার চান্স পাওয়ার পরে যদি ম্যাচ শেষে যদি ম্যাচটা ড্র হয়, তখন তো আসলে যারা আমরা প্লেয়ার রয়েছি বা সমগ্র তারা কিছুটা হলো। বাট আমার কাছে যেটা মনে হয় যে এক্সাইটিং ম্যাচ ছিল। অ্যাওয়ে ম্যাচে আপনি 1 পয়েন্ট পেয়েছেন, এটা আমার কাছে মনে হয় যে বড় ব্যাপার। কারণ সেকেন্ড হাফে পাওয়ার কিন্তু ইন্ডিয়া বেশ ভালো ম্যাচ খেলেছে, যেটা সত্যি কথা। কারণ সবসময় তো আপনি সুযোগ পাবেন না, সেই সুযোগগুলি কাজে না লাগাতে পারলে অপোনেন্ট টিম কিন্তু আপনাকে প্রেশারে দেবে, যেহেতু তাদের হোম ম্যাচ ছিল। তারা কিন্তু আবার সেকেন্ড হাফ বেশ ভালো খেলেছে। বাট আমার কাছে ওভারঅল যদি বলেন, বাংলাদেশ প্লেড এক্সেলেন্ট ফুটবল। স্পেশালি যদি বলি আমরা গোল সুযোগ মিসের বাইরে, আমার কাছে মনে হয় যে আমরা ওই চান্সগুলি তৈরি করা, আমাদের ভিতরে বিল্ড আপ ফুটবল খেলা, ফার্স্ট হাফে গোল কনসিড না করা। দেখেন ম্যাচের ভিতরে কিন্তু অনেক পজিটিভ দিন, আমরা কিন্তু গোল কনসিড করিনি, গোল কনসিড করতে পারতাম। তো এইগুলি বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে উই প্লেইং ভেরি গুড ফুটবল। রাইট, আমরা ভালো ফুটবল খেলেছি, বাংলাদেশ দল ভালো ফুটবল খেলেছে। এটা সমর্থক থেকে শুরু করে যারা আপনি আছেন, বিশ্লেষক যারা আছেন, যারা খেলা দেখেছেন, সবাই বলছেন বাংলাদেশ দলের মধ্যে একটা ভিন্ন অ্যাপ্রোচ দেখা গেছে। কিন্তু যেই গোলগুলো বাংলাদেশ দল মিস করেছে, বাংলাদেশ দল এর আগেও গোলের সুযোগ নষ্ট করায় আমরা অনেক দিন ধরেই, আপনার সঙ্গে আমি এর আগেও যখন কথা বলেছি ইন্টারভিউতে, এই টক শোতে, এই সেটে, তখন ওই গোল মিসের ব্যাপারটা আসে। কিন্তু আজকে আসলে একটা খুব মোক্ষম সুযোগ ছিল কিনা, যেই গোলগুলো প্রথম মিনিট থেকে মিস হয়েছে, ওপেন নেট পেয়েছে বাংলাদেশ, একাধিক সুযোগ পেয়েছে, এই জায়গাগুলোতে এইরকম ভুলগুলো আসলে কিভাবে, মানে কতটুকু করা যায় এই স্টেজে এসে? দেখেন, আজকেও কিন্তু আমরা যে সিস্টেম অফ প্লে খেলছি, সেখানে কিন্তু পারফেক্ট স্ট্রাইকার কাউকে আমরা দেইনি স্টার্টিং 11। আমাদের তো আসলে স্ট্রাইকিং পজিশনটা তো অনেক দিন ধরেই কিন্তু একটা বড় অ্যাবসেন্স রয়েছে, মানে গোল করার প্লেয়ার আমাদের নাই। বাট যারা সুযোগ পেয়েছে তারা কিন্তু কেউ স্ট্রাইকার না। আপনি যদি শাহরের মনের কথা বলেন, আপনি যদি হৃদয়ের কথা বলেন,
আপনি দেখেন মুজিবুর জনি, সে ক্লিয়ার 2-3টা সুযোগ পেয়েছে, তারা কিন্তু কেউ স্ট্রাইকার না। তো স্ট্রাইকার যখন আপনার দলে না থাকবে তখন ওই ফলস নাম্বার 9 বা পিছন থেকে মিডফিল্ডার এসে যখন সুযোগ পাবে তাদের কাছ থেকে আসলে এই গোলে কনভার্ট করাটা আসলে বেশি কিছু এক্সপেকটেশনটাও কিন্তু করা আমাদের ঠিক না। বাট মানে এত সহজ চান্স থাকলেও হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, যে সুযোগগুলি পায় সেগুলি স্ট্রাইকার লাগে না, এগুলি যে কোনো প্লেয়ারে গোল করতে পারে যে জায়গাতে আমরা সুযোগগুলি পেয়েছি। তো মেইন ব্যাপার হলো যে গোল করা, আপনি ম্যাচ জিততে হলে আপনাকে গোল করতে পারেন। পৃথিবীতে মানে ওয়ার্ল্ড ফুটবল আপনার সবথেকে কঠিন কাজ হলো গোল করা। তো সেইটাকে আপনি কিভাবে করবেন, ডেফিনেটলি এটা গেম প্ল্যান একটা বড় অংশ ছিল। এবং আমরা শুরুতে যেভাবে প্রেসিং করেছি এবং সুযোগগুলি তৈরি করেছি, এটা কিন্তু আমার কাছে খুব ইমপ্রেসিভ লেগেছে। এবং আপনি যদি গোলগুলি করে ফেলতে পারতেন, আপনি কিন্তু সিনারিটা পুরো চেঞ্জ হয়ে যেত, আপনি পুরো ম্যাচ কিন্তু ডমিনেট করতে পারতেন। ওই সুযোগগুলি নষ্ট হওয়ার কারণে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আপনার ইন্ডিয়া আবার যেটা করেছে, ইন্ডিয়া আমাদেরকে একটু প্রেশার ক্রিয়েট করেছে। বাট যেটা হয়েছে, আমাদের এই দিকগুলি ইমপ্রুভ করতে হবে ডেফিনেটলি। বাট আমার কাছে মনে হয় যে কোচের কিছু প্ল্যানিংও আমার কাছে, মানে স্পেশালি চেঞ্জিংগুলি যদি দেখেন, আমরা যখন সুযোগগুলি পাচ্ছি, আমাদের মিডফিল্ডার, আমি স্ট্রাইকার বলবো না, যারা সুযোগ পেয়েছে তারা এভরিওয়ান ইজ মিডফিল্ডার। তো আমার মনে হয় যে আমাদের দলে যেহেতু স্কোরার ছিল, গোল স্কোরার আলামিন ছিল আপনার লিগের হায়েস্ট স্কোর, তাকে 20 বা 25 মিনিট সুযোগ দিতে পারতেন। কারণ যাদেরকে সুযোগ দিয়েছেন তারা যেহেতু গোল করতে পারছে না, আপনার পিওর যারা স্কোরার রয়েছে তাদের হয়তো সুযোগ দিলে আমার কাছে মনে হয় যে, বিকজ গোল ইটস এ হ্যাবিট, হ্যাঁ, এটা অভ্যাসের ব্যাপার। গোল কিন্তু সবাই করতে পারে না। বেসিক্যালি আপনি যারা সুযোগ পেয়েছে তারা কিন্তু লিগে রেগুলার গোল স্কোরার না। তো গোল স্কোরার কিন্তু আপনার বেঞ্চে ছিল, সে যদি 20-25 মিনিট খেলতে পারতো, সুযোগ আসলে হয়তো সে গোলে কনভার্ট করতে পারতো। সুতরাং আমার কাছে মনে হয় ইন ফিউচার যে ম্যাচগুলি খেলবো সেখানে আমার কাছে মনে হয় যে আমাদের এই প্রবলেমগুলি সলভ করে দেন খেলতে হবে। হামজাকে কেমন দেখলেন এই ম্যাচের আগে? সবচেয়ে বেশি মানে বাংলাদেশ ভারত ম্যাচ মানে একটা যে কোনো পর্যায়ের, সেটা ক্রিকেট ফুটবল যেখানেই হোক না কেন, একটা আলাদা উন্মাদনা তো থাকেই। হামজা দেওয়ান চৌধুরীর ইনক্লুশনের পর থেকে ঠিক সমান তালে তাকে নিয়েও আলাদাভাবে আলোচনা হয়েছে, সেটা বাংলাদেশি মিডিয়ায়, ভারতীয় মিডিয়ায়, ফুটবল পাড়ায়, একেবারে সবখানে। হামজাকে কেমন দেখলেন? এক কথায় বললে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আমার কাছে। স্পেশালি যদি আপনি দেখেন হামজা আসার পর অফ দ্য ফিল্ড যেভাবে ফুটবলে হাইপ তৈরি হয়েছে, আমরা সবাই একটু কনফিউজ ছিলাম যে অন দ্য ফিল্ড আসলে কি হয়। বাট মানে মাঠে সে বেস্ট পারফরমেন্স করেছে এবং সে বুঝিয়ে দিয়েছে সে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার এবং তাকে নিয়ে কেন এত হাইপ হয়েছে। এবং ইন্ডিয়ার তো একটা বড় গেম প্ল্যানের অংশ ছিল কিন্তু হামজা, বাট সেটা ডোন্ট কেয়ার, মানে কোনো কেয়ারই করেনি। সে তার পারফরমেন্সে ফোকাস ছিল এবং আমার হোল দ্য ম্যাচ হি পারফর্ম ওয়েল এবং তার যে দায়িত্বগুলি, তার যে ডিউটিগুলি সে প্রপার করেছে। আপনি দেখেন এই ম্যাচে 5টা-6টা একদম ক্লিয়ার ইন্টিসিপেশন করেছে, একদম ক্লিয়ার, মানে অপোনেন্টের কাছ থেকে বল নেওয়া, যেটা হামজার একদম মানে স্ট্রং পয়েন্ট। আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ সিটিতে সে খেলছে, সিফিল্ডে লোনে রয়েছে, সেখানেও সেম কাজগুলি করে, অপোনেন্টের কাছ থেকে বল নেওয়া। এই ম্যাচে কিন্তু দুর্দান্ত করেছে, প্রথম যে সুযোগটা পেয়েছে তার থ্রু বলই কিন্তু ছিল। সো হামজাস ফ্যান্টাস্টিক। আমরা তো আসলে মানে যেটা ধরে নিয়েছিলাম যে হামজার মাধ্যমে আমাদের দেশের ফুটবলটা যে চেঞ্জ হবে, সেটার একটা গ্রাফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পারফরমেন্স। এবং অনেস্টলি বলবো, গোল মিসের বাইরে যদি বাকি প্লেয়াররাও যদি দেখেন, তারাও কিন্তু হামজার পারফরমেন্সের সাথে সাথে তারাও কিন্তু উজ্জীবিত ছিল। গোলগুলো হইলে তো খেলার সিনারি অন্যরকম হতো, বাট হামজা ওয়াজ ফ্যান্টাস্টিক। স্পেশালি আপনি যদি দেখেন তাকে যে দায়িত্বটা দিয়েছে, নট মোর অ্যাটাকিং, মাস্ট ডিফেন্ডিংয়ের জায়গাটাতে সে দুর্দান্ত করেছে। কখনো সেন্টার ব্যাগে নেমে তারেক কাজী পজিশন নিয়েছে, কখনো সে মিডফিল্ড থেকে বল নিয়ে ডিস্ট্রিবিউশন করেছে, অপোনেন্টের কাছ থেকে বল নিয়েছে, আবার সেট পিসগুলি বেশ ভালো ডেলিভারি দিয়েছে। আমি বলবো যে ফ্যান্টাস্টিক ছিল হামজার পারফরমেন্স। এইটাই আসলে আমাদেরকে এখন কন্টিনিউ করতে হবে এবং ইভেনচুয়ালি আমাদের এখন মেইন হামজার এই পারফরমেন্সের সাথে সাথে বাকি প্লেয়ারদের আমার কাছে মনে হয় যে এখন অ্যাওয়ার হতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে বললাম যে গোল স্কোরিংয়ের জায়গাটা, আমাদেরকে ফিনিশিংয়ের জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওইখানে যদি আপনি কাজ করে এগোতে পারেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই গ্রুপ থেকে আমাদের কিন্তু কোয়ালিফাই করার বেশ ভালো সুযোগ রয়েছে। 2027 সালে যে সৌদি আরবেতে যে এশিয়ান কাপ হবে, সেটাতে কিন্তু আমি সুযোগ দেখছি। বিকজ অপোনেন্ট যদি 2টা ম্যাচ দেখেন, যে 2টা গ্রুপে যে 2টা দল, হংকং এবং সিঙ্গাপুর, তারাও কিন্তু ড্র করেছে এক পয়েন্ট। সো লিগ টেবিল কিন্তু এখন বেশ জমজমাট এবং 4 টিমেরই পয়েন্ট কিন্তু সমান। বাট নেক্সট ম্যাচ কিন্তু আমাদের, আপনি জানেন, জুনের 10 তারিখে এখানে আমাদের হোম ম্যাচ রয়েছে। সুতরাং অনেক সুযোগ আমাদের কিন্তু রয়েছে এবং হামজার ইনক্লুশনে আমার কাছে মনে হয় যে দল আজকে যেভাবে পারফর্ম করেছে, এইটাকে আমাদেরকে এখন কন্টিনিউ করতে হবে এবং এখন থেকে প্রসেসগুলি তৈরি করতে হবে। বাংলাদেশ দলের হয়ে মাঠে নামাটা হামজা চৌধুরীর জন্য ছিল স্বপ্নের মতো। মাঠে বসে ম্যাজিক ম্যানের অভিষেক ম্যাচ দেখে এভাবেই অনুভূতি জানিয়েছেন হামজার পরিবার। জার্সি পরেই স্বামীর ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন স্ত্রী অলিভিয়া চৌধুরী। আর লাল সবুজের জার্সিতে হামজার প্রথম ম্যাচ দেখে আবেগ আপ্লুত তার বাবা মা। আমরা আবারও কথা বলবো জাহিদ হাসান এমিলির সঙ্গে। এমিলি ভাই, আমরা পুরো পরিবারের একটা উচ্ছ্বাস, অন্যরকম একটা আবেগ দেখতে পাচ্ছিলাম।
হামজা মানে আগে থেকেই বড় তারকা, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, কিন্তু ন্যাশনাল টিমে হয়ে খেলার আবেগটা আসলে একজন ফুটবলের কাছে কেমন, এটা যদি আপনি আপনার প্রথম ম্যাচের কথাও যদি বলেন, অভিষেক ম্যাচ লাল সবুজের জার্সি পরে যেদিন মাঠে নামলেন, হামজা নিশ্চয়ই ওরকম ন্যাশনাল অ্যানথেম যখন শুনেছেন, প্রেস কনফারেন্সের আগে জামাল ভুঁইয়া বলেছিলেন যে যখন হামজা ন্যাশনাল অ্যানথেমটা শুনবেন তার শরীরের মধ্যে একটা মানে তার অন্যরকম অনুভূতি হবে। ডেফিনেটলি, এটা শুধু আমি না, সব সেক্টরের সব মানুষই দেশের প্রতি যখন আপনি প্রতিনিধিত্ব করবেন, দেশের জার্সি গায়ে যখন মাঠে খেলবেন, এর থেকে তো বড় সম্মান আর কিছু হতে পারে না। আপনি আমাকে কোশ্চেন করেছেন 2005 আমি যখন প্রথম ম্যাচ খেলি অ্যাগেনস্ট ভুটান করাচি সাব ফুটবলে, আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের জার্সি যখন পরেছি তখন আসলে এটার ফিল্ড, এবং যখন আমি ন্যাশনাল অ্যানথেম গিয়েছি তখন আসলে আমার গায়ের হ্যাঁ, সো এইটার ফিলটা আসলে মানে বলে বোঝানো যাবে না। অ্যাট দ্য সেম টাইম হামজার ক্ষেত্রেও কিন্তু সেম, এবং সে যখন ন্যাশনাল অ্যানথেম হচ্ছিল তার চেহারায় মানে অন্যরকম একটা আবেগ কাজ করছিল। এবং দেখেন সে লেস্টার সিটির অনেক বড় তারকা, বাট সে কিন্তু ওইটাকেও এক সাইডে রেখে কিন্তু সে জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে, এবং এইটাকে কিন্তু সে প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছে যে এটার সম্মান সবার থেকে উপরে, এবং সারা পৃথিবীতেই জাতীয় দলের উপরে তার কিছু হতে পারে না। যখন আপনি ন্যাশনাল অ্যানথেম গাবেন, ন্যাশনাল ফ্ল্যাগ ধরে আপনি গান গাবেন, এর উপরে তার কিছু হবে না। এটা আমার মনে হয় যে হামজাও সেই ফিলটা করছে। এবং মাঠের পারফরমেন্স যদি দেখেন, আসলে ন্যাশনাল অ্যানথেম গাওয়ার পর তো আপনি আসলে মাঠের আপনার 100-এর থেকে বেশি আপনি দেওয়ার চেষ্টা করবেন, যেটা হামজা আজকে করেছে। স্লাইডিং ট্যাকেল কোনো কিছু মনেই করেনি যে ইনজুর্ড হবো বা আমার লিগে ম্যাচ রয়েছে, ওইগুলি কিন্তু সে ডোন্ট কেয়ার। সে তার অ্যাজ ইউজুয়াল ফুটবল ম্যাচ খেলেছে, এবং আমার কাছে মনে হয় যে লেস্টার সিটি এবং শিপফিল্ডে যেভাবে খেলে তার থেকে বেশি এফোর্ট আজকে সে দিয়েছে। দুর্দান্ত ম্যাচ ছিল এক কথা। দর্শকরা কি হামজার পা থেকে একটা গোল দেখতে পেলে আরো বেশি খুশি হতো? না, এটা সত্যি কথা বলতে আমি যেটা আমার কোচের প্ল্যানিং এর যে বড় অংশ ছিল যে মোর মাস ডিফেন্ডিং অ্যাটাকিং কম, এটা কিন্তু ম্যাচে দেখা গেছে রোলটা। হ্যাঁ, এবং সেটা কিন্তু তার ডিউটা সে ট্রিমেন্ডাস পারফর্ম করেছে। সুতরাং হামজা তো আসলে শিপফিল্ড বা লেস্টারও এই রোলগুলি পালন করে। ও তো আসলে মোর অ্যাটাকিং প্লেয়ার না, গোলের ওই জায়গাটা হয়তো ডিউটিটা হয়তো কম ছিল, বাট সুযোগগুলি তৈরি কিন্তু সে পিছন থেকে করে দিয়েছে। আমার কাছে মনে হয় যে গোল হয়তো সেট পিস থেকে বা কোনো না কোনোভাবে আসলো, তো সেটা তো আমার কাছে মনে হয় যে এটার এক্সাইটমেন্ট কতটা হতো, সেটা যদি হতো আমার মনে হয় যে মানুষ সব থেকে বেশি খুশি হতো, সাপোর্টাররা। তো এটা ইন ফিউচার আরও সুযোগ রয়েছে, অনেক ম্যাচ হামজা খেলবে। এবং আমি যেটা অনেক আগে থেকেই বলছি যে লেস্টার সিটি এবং শিপফিল্ডে সে যেভাবে পারফর্ম করছে, জাতীয় দলেও কিন্তু সে তার ওই পারফরমেন্সের ছাপটা কিন্তু সে ধরে রেখেছে। সুতরাং সে জাতীয় দলের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সে তার পারফরমেন্সের গ্রাফ ডে বাই ডে আরও অনেক উপরে যাবে। জি নিশ্চয়ই। আমরা যেমন গোল মিসের কথা বলছিলাম, বা আপনি কোচের স্ট্র্যাটেজির কথা, কিছু কৌশলগত ত্রুটি আপনার কাছে মনে হয়েছে সেগুলোর কথাও বলছিলেন, কিন্তু একটা জায়গায় মানে বলতেই হবে যে ভারত এই ম্যাচটা নিয়ে যেই পরিমাণ ভয়ে ছিল, যেটা আপনি একটু আগে মেনশন করেছেন, সেটা অবশ্যই। এবং ম্যাচ শেষে মানে ভারতীয় গণমাধ্যম বা তাদের যে সাংবাদিকরা লেখালেখি করছেন, সেইখানে তারা ভারতীয় দলকে একেবারে মানে সমালোচনা করে ধুয়ে দিচ্ছেন, এবং একই সঙ্গে বাংলাদেশ দলের প্রশংসা করছেন। একেবারে হোম টিমের প্রায় 15,000 দর্শকের সামনে বাংলাদেশ দল মানে অনেক দিন পর মনে হয় যে একটা অ্যাওয়ে ম্যাচে গিয়ে প্রতিপক্ষ এবং যারা হচ্ছে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে প্রায় 60 ধাপ এগিয়ে এমন একটা দলকে একেবারে রীতিমতো কাঁপিয়ে দিয়ে আসা, সেটা করতে পেরেছে। এটা বাংলাদেশের ফুটবলের জন্য কত বড় পাওয়া। অবশ্যই, আমি তো বললাম যে আপনি যদি এখন গ্রুপ টেবিলটা দেখেন, এখন তো আমাদের স্বপ্নটা কিন্তু অন্যভাবে দেখছি আমরা। হ্যাঁ, আমরা এই ম্যাচের আগে একরকমের ছিলাম, এখন কিন্তু সিস্টেমটা অন্যভাবে যাচ্ছে, এবং এই ম্যাচের পরে কিন্তু সবাই কিন্তু বাংলাদেশকে সমীহ করা শুরু করেছে। স্পেশালি হংকং এবং সিঙ্গাপুর আমার কাছে মনে হয় এখনই তারা হোমওয়ার্ক করবে নেক্সট ম্যাচগুলিতে, এবং আমরাও কিন্তু সেই প্ল্যানগুলি করব। বাংলাদেশ ডেফিনেটলি এই ম্যাচে যেভাবে ডমিনেটিং ফুটবল খেলেছে, স্পেশালি ফার্স্ট হাফ, আদারস এতগুলো সুযোগ কীভাবে তৈরি হলো, এটা কিন্তু একটা বিশাল পজিটিভ দিক। আমরা গোল করতে পারিনি, এটা তো আমাদের বড় ব্যর্থতা, বাট স্কোরিংয়ের জায়গাটা সেটা কিন্তু আমরা চান্সগুলি তৈরি করেছি। সেকেন্ড হাফের একদম শেষের দিকেও কিন্তু আমরা ক্লিয়ার দুইটা চান্স তৈরি করেছি। এটা কিন্তু বিশাল একটা আমাদের অর্জন, এবং এই কারণেই কিন্তু ইন্ডিয়ান সাপোর্টাররা কিন্তু তারা সমালোচনা করেছে। বিকজ ইন্ডিয়া কিন্তু যাই করুক না কেন, বাংলাদেশের সাথে তাদের রেজাল্ট সবসময় একটা ফেভারিট ছিল, বাট সবসময় ক্লোজ ম্যাচ হয়েছে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া, কখনোই ইন্ডিয়া আমাদেরকে কিন্তু একচেটিয়াভাবে খেলে হারাতে পারেনি। বাট এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খেলার আগেই তারা হেরে গিয়েছে, এটার অন্যতম কারণ হলো হামজার ইনক্লুশন। নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করব, দর্শকরাও নিশ্চয়ই এক্সপেক্ট করছেন এই পারফরমেন্সটা বাংলাদেশ দল সামনের ম্যাচগুলোতেও ধরে রাখবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে। ধন্যবাদ আপনাকে।
দর্শক, বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলছিলাম। স্টুডিওতে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। আমরা পরে রিপোর্টটি দেখে নেব। প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর পারফরমেন্সে মুগ্ধ দেশের ফুটবল প্রেমীরা। রক্ষণ ভাগ নিয়ে প্রশংসায় ভাসলেও বাংলাদেশের আক্রমণ ভাগ নিয়ে যেমনটা এমিলি ভাই বলছিলেন যে প্রশ্ন তুলছেন সমর্থকরা। সঙ্গে একাদশ সাজানো নিয়ে স্বজন প্রীতির অভিযোগ ফুটবল প্রেমীদের। এছাড়া একাদশে জামাল ভুঁইয়াকে না দেখতে পেরেও অবাক সমর্থকরা। শিলংয়ে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তাপ মতিঝিলে। বাংলাদেশ ফুটবলে নতুন আশা জাগানো হামজা চৌধুরীর খেলা জায়ান্ট স্ক্রিনে দেখতে বাফুফে টার্ফে জড়ো হন সমর্থকরা। র্যাঙ্কিংয়ে প্রায় ৬০ ধাপ এগিয়ে থাকা ভারতের চোখে চোখ রেখে ৯০ মিনিট লড়েছে বাংলাদেশ। নিজেদের মাঠে খেলেও সুবিধা করতে পারেনি ভারত। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। বাংলাদেশের ম্যাচ নিয়ে এবার সমর্থকদের মাঝে প্রত্যাশা তুলনামূলক বেশি ছিল। দলে হামজার অন্তর্ভুক্তি যোগ করেছে আলাদা মাত্রা। ম্যাচে সবার চোখ ছিল প্রিমিয়ার লিগ দাপানো এই মিডফিল্ডারের দিকে। বেশ কয়েকবার রুখে দিয়েছেন ভারতের সুনীল ছেত্রীর আক্রমণ। ম্যাচের লাল সবুজ জার্সিতে হামজার পারফরমেন্সে মুগ্ধ সমর্থকরা। হামজাকে আমাদের প্রতিপক্ষরা ভয় পায়, এই জন্য তাদের রিটায়ার প্লেয়ারকে নিয়ে আসে। অ্যান্ড হামজা শোড ইট। হামজার মতো একটা ফিনিশার পেলে আজকে খেলার রেজাল্ট ডিফারেন্ট হতো। বিপক্ষ দলের যে টিম প্ল্যান বোঝার যে অ্যাবিলিটি, সেটা মাসে আজকে প্রদর্শন করেছে। এবং অতীতে আমরা দেখেছি আমাদের ডিফেন্ডাররা ছোটখাটো ভুলের কারণে আমরা গোল কনসিভ করছি। সেক্ষেত্রে আজকে আমরা ক্লিন শিট রাখতে পেরেছি। ওর ট্যাকেলগুলা ভাই অসাধারণ। ভারতের বিপক্ষে ম্যাচে রক্ষণভাগ নিয়ে স্বস্তির ঢেকুর তুলেছেন সবাই। হামজার পারফরমেন্সে যতখানি আশা জাগিয়েছে, ঠিক ততখানি বাংলাদেশের আক্রমণ ভাগ নিয়ে হতাশ সমর্থকরা। অনেকেই মিস করেছেন ফাহমিদুলকে। ইতালি প্রবাসী ফুটবলার থাকলে ফলাফলটা ভিন্ন হতে পারত বলেও মনে করছেন সমর্থকরা। ফিনিশিংয়ে নাম্বার 9-এর অভাবে আজকে আমরা গোল মিস করেছি অনেক। আমাদের নাম্বার 9 আলামিন ব্যাকআপ হয়েছিল, উনি কই? ম্যাচে থাকবেন না, উনিও তো নাই। ফাহমিদুল ওনাকে স্কোয়াডে রাখে না, ওই মিশ্রবাদ রিপোর্টার্স মিস ফাহমিদুল, এবং আমরা আশা করি সব সিন্ডিকেট ভাঙবে, আমরা আরো বেটার প্লেয়ার নিয়ে আসবো। ফাহমিদুলের যাকে বাদ দেওয়া হয়েছে, আমরা চাবো সামনের ম্যাচগুলোতে তাকে যেন আনা হয়। আজকের ম্যাচে এখান থেকে যেন শিক্ষা নেয়। বাংলাদেশ আজকের খেলা যে চমৎকার দেখাচ্ছে, আমরা আশা করি ফাহমিদুল আসলে আমরা বাংলাদেশে আরো উন্নতি করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিনিশিং এ দুর্বল, আশা করি ফিনিশিং এর খুব শীঘ্রই সম্পূর্ণ হবে ফিনিশিংটা, কিন্তু আমরা ফাহমিদুলকে চাই। আবার একাদশে জামাল ভুঁইয়াকে না দেখেও অবাক হয়েছেন লাল সবুজ সমর্থকরা। ড্র দিয়ে বাছাই পর্ব শুরু করা বাংলাদেশ দেশের মাটিতে জয় তুলে নিবে এমন প্রত্যাশা সমর্থকদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সুযোগগুলো মিস না করলে ভারতকে হারাতে পারত বাংলাদেশ। 1 পয়েন্ট পাওয়ায় সন্তুষ্ট বাফুফে সভাপতি তাবিত আউয়াল। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজাকে নিয়ে জয়ের আশা তার। শেফিল্ড তারকার পারফরমেন্সে মুগ্ধ বাফুফে প্রধান। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে হামজার ম্যাচ নিয়েও বড় পরিকল্পনা রয়েছে তাবিথের। নভেম্বরে ভারত বাংলাদেশে এলে তাদের সঙ্গে এমন বৈরী আচরণের পক্ষেও নন তিনি। সময় সংবাদে জানিয়েছেন, সাফের আগে বাংলাদেশ দলের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা আছে তার। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় শিলং থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। আমাদের সঙ্গে আছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। আমরা আজকে কথা বলবো বাংলাদেশ এবং ভারত ম্যাচের পর কেমন ছিল এই ম্যাচ সে বিষয়ে। ভাইয়া, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বাংলাদেশ দল ভালো পারফর্ম করেছে, তবে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি সভাপতি হওয়ার পর বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে দেশের মাটিতে, এরপরে আমরা ভারতের মাটিতে AFC এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেললাম, তো ওভারঅল আপনার কাছে ম্যাচটা কেমন লেগেছে? ওভারঅল তো আমি কি বলবো, আমরা একটা চ্যালেঞ্জিং যাত্রা শুরু করেছিলাম। আজকের ম্যাচে আমরা 1 পয়েন্ট পেয়েছি ড্র করে। আমি আমাদের কোয়ালিফিকেশন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি স্যাটিসফাইড যে বাংলাদেশ আসলে ভালো খেলেছে। বাংলাদেশের যেরকমভাবে ডিফেন্সিভ খেলেছে সেরকম অফেন্সিভও এবার খেলেছে। ভেরি আনলাকি যে অনেকগুলো চান্স আমাদের মিস হয়ে গেছে, বা মিস মানে কিন্তু আমরা অ্যাটাকিং খেলেছি, অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার্স মোস্ট। এখন আমাদের ভিশন হলো এই খেলাটাকে ধরে রাখা, এই কনসিস্টেন্সিটা যদি ধরে রাখতে পারি, নিশ্চয়ই আমরা সৌদি আরবিয়াতে কোয়ালিফাই করবো। হ্যাঁ, মনে হয়েছে কি যে আগের চেয়ে বাংলাদেশ দল যেটা নভেম্বরে ম্যাচ খেলেছে, সবশেষ ম্যাচ এবং এই ম্যাচটার মধ্যে আপনি কতটুকু উন্নতি দেখেছেন? না, ম্যাচগুলো ডিফারেন্ট। আগের দলের সাথে এই দলে কিছু প্লেয়ারদের পরিবর্তন আছে, সো ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট ছিল আমরা আরেকজনের দেশে খেলেছিলাম, স্পেশালি এমন একটা টেরেইনে যেটা বাংলাদেশের সাথে মানে ওয়েদার এবং এলিভেশন ঠিক হয় না, সেখানে যে আমরা পারফর্ম করতে পেরেছি, এটা আমাদেরকে সাহস দিবে আগামীতে খেলার জন্য। বর্তমান যে টিমটা খেলেছে, এই টিম আমরা সবাই জানি যে হামজা দেওয়ান চৌধুরী খেলেছে, যে আমি মনে করি টিমের
পুরো খেলাটাকে আরও এলিভেট করেছে। অ্যান্ড এই এলিভেশনটাকে আমি ধরে রাখতে পারি, জেলিংটা বেটার করতে পারি, আগামী ম্যাচগুলো আরও বেটার হবে। জুনে তো হামজার আসার কথা আছে সিঙ্গাপুরের সঙ্গে হোম ম্যাচ, তো সেটা নিশ্চয়ই আরও দেশের মাটিতে, ভারতের মাটিতে অনেকেই দেখতে পায়নি। সাফে কি তাকে খেলানোর পরিকল্পনা আছে কিনা? অফকোর্স ন্যাশনাল টিম যেখানে খেলবে সেখানে আমাদের তাকে খেলানোর পরিকল্পনা থাকবে। এবার আমরা বেশ কিছু চ্যালেঞ্জেস দেখেছি, এখানে প্র্যাকটিস ভেন্যু নিয়েছিল, তো নভেম্বরে যখন ভারত আসবে তখন কি তাদের জন্য আমরা এরকম সুন্দর মসৃণ পথ দেখব, নাকি তাদেরকেও কিছুটা বোঝানোর ব্যাপার আছে যে আসলে ভালো কিছু দিতে হয়, বা কিছু কথা উঠেছে যে বাফুফেরও কিছু দায়িত্বহীনতা ছিল বা পেশাদারি কিছু আচরণ ভুল ছিল, তো এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? না দেখেন, বাংলাদেশ দল বা বাংলাদেশ ম্যানেজমেন্ট চলে বাংলাদেশের সংস্কৃতির মতো। তো বাংলাদেশের সংস্কৃতি হলো যে গেস্টদেরকে ভালোভাবে আপ্যায়ন করা। তো আমাদের হোমে যারা যারা আসবে সবাই কিন্তু ইকুয়াল অপরচুনিটি পাবে। আমরা যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেছি প্রস্তুতি নেওয়ার জন্য শিলংয়ে, আমরা প্রত্যেক চ্যালেঞ্জকে কিন্তু পজিটিভভাবে নিয়েছি। মানে আমাদের প্রতিপক্ষ দল আমাদেরকে এত ভয় পেয়েছিল যে ওরা চেষ্টা করেছিল আমাদের প্র্যাকটিসে বাধা দেওয়া, মেন্টালি হয়তো আমাদেরকে একটু প্রেশার দেওয়া, ইমোশনালি একটু চাপ দেওয়া, হুইচ ইজ ফাইন, বিকজ আমরা তো চ্যালেঞ্জ মোকাবেলা করতে এসেছি। সাফের আগে বাংলাদেশ দলকে নিয়ে প্রস্তুতির জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? অফকোর্স সাফের আগে তো আমাদের লিগ চলমান থাকবে। তো লিগের ঠিক শেষে আমরা চাবো যে ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের ম্যাচের আগে একটা ম্যাচ খেলতে বাংলাদেশের মাটিতে, আমরা যেন একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি হোমে, অ্যান্ড অফকোর্স এএফসি ম্যাচটা হোমে, তারপরে সাফ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। আমরা শুনেছি তার কাছে ফুটবল নিয়ে তার পরিকল্পনার কথা। মেঘালয়ের শিলং থেকে আমার কাছে এই ছিল সবশেষ। উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে থাইল্যান্ডে নেয়ার চেষ্টা চলছে, জানিয়েছেন তামিমের বিপিএল টিম ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। ঢাকায় আনার পর এই ওপেনারকে দেখতে যান সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা, ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টাও। বলেন মানসিকভাবে দৃঢ়চেতা তামিম, প্রিয় ক্রিকেটারের জন্য শুভকামনাও জানান তিনি। হাসপাতালের সামনে ছুটোছুটি, তামিম ইকবাল এলেন, তাকে নিয়ে আসা হলো বললেই যথার্থ হবে। গাজীপুর থেকে ঢাকা, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরদিন হেলিকপ্টারে আনা নিরাপদ নয়, জার্নিটা তাই সড়ক পথে অ্যাম্বুলেন্সে। কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক টাইগার অধিনায়কের ঠিকানা এখন রাজধানীর এভার কেয়ার হসপিটালের বেড। চিকিৎসকদের দক্ষতায় প্রাথমিক শঙ্কা কেটে গেছে, তবুও যে অবস্থা হয়েছিল তামিমের তাতে ঝুঁকি থেকেই যায়। সৌম্য সরকার, নুরুল হাসান সোহানদের মুখ ভার। ক্রিকেট মাঠে দীর্ঘদিনের সতীর্থ অগ্রজের শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা তাদের চোখে। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির সভাপতি ফারুক আহমেদ দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার সময়ে বসে থাকতে পারছেন না ঘরে। যে ফরচুন বরিশালকে বিপিএল এর টানা 2 শিরোপা জিতিয়েছেন ক্যাপ্টেন তামিম, চরম বিপদে তার পাশে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান। ডক্টরদের যে ভাষ্য, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে। ডিহাইড্রেশন মিনস হচ্ছে পানি খায়নি আর কি, হয়তো পানি খায়নি, রাত্রে হয়তো ঘুম হয়নি ঠিক মতো। দ্যাট কুড বি দ্য ওয়ান রিজন। জাস্ট একটু কথা বলেছে, মানে কোনো কথা বলে না। নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য, চেষ্টা করা হচ্ছে ভিসার। অবশ্যই আমি যাব ইনশাআল্লাহ সাথে। তামিম ইকবাল ভীষণ প্রিয় ক্রিকেটার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, তাই তাকে ঢাকায় আনার পর আর কাল ক্ষেপণ করেননি, রাতেই ছুটে যান হাসপাতালে। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন। ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম, তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছে। ক্রিকেটকে যারা একটা নতুন ধাপে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন অন্যতম। সেই জায়গা থেকে দেশের সকলের দোয়া ছিল এবং কাইন্ড অফ মিরাকেল, এবং আল্লাহ তাআলা চেয়েছেন অবশ্যই, সেজন্য তিনি আমাদের মাঝে আছেন। দেশের পুরো ক্রীড়াঙ্গনে দুশ্চিন্তার কালো মেঘ। ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হকও দেখতে যান ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে। তামিমের বড় শুভাকাঙ্ক্ষীদের একজন কার রেসার অভিক আনোয়ারও। আমাদের মধ্যে ফিরে এসছে, ওর কারণে যে কত মানুষের হেল্প হবে, কত মানুষের ভালো হবে, এটা আমরা যারা ওর খুব কাছের আমরা জানি। প্রত্যেকের আশা শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অসুস্থ তামিম ইকবালকে দেখতে হাসপাতালে যান সাকিব আল হাসানের বাবা মা। গাজীপুরের কেপিজে হাসপাতালে গিয়ে তামিম এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তারা। তামিম সাকিবের বন্ধুত্বের কথা কারো অজানা নয়, যদিও কয়েক বছর ধরে গুঞ্জন তাদের সেই সম্পর্ক আর আগের মতো নেই। কিন্তু তামিম অসুস্থ হওয়ার পর সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাকিব। নিজের জন্মদিনে তামিমের জন্য সবার কাছে দোয়া চান তিনি। দেশের বাইরে থাকায় তামিম ইকবালের পাশে থাকা সম্ভব না হলেও এদিন ছুটে গেছেন সাকিবের বাবা মাসরুর রেজা এবং মা শিরিন আক্তার।
হাসপাতালে গিয়ে বেশ খানিকটা সময় তামিমের পাশে থাকেন তারা, খোঁজ খবর নেন পরিবারের সদস্যদের। তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব রিসেন্টলি বাসায় শিফট করতে পারে। তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। আচ্ছা, ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু, অতএব তামিমের মায়ের বিয়ের আগে কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক। এই মুহূর্তে তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালকেও নামাজ পড়ে দোয়া করছি, আমি দোয়া করি ভালো। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে পয়েন্ট পেলেই 2026 বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। অন্যদিকে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের 2-এ ওঠার লক্ষ্য সেলেসাওদের। ম্যাচের আগে দুই দলেই আসতে যাচ্ছে পরিবর্তন। বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায়। ফুটবল বিশ্বের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় ম্যাচ তো বটেই, সমর্থক থেকে ফুটবলার সবার কাছেই এই লড়াইটা আত্মমর্যাদার। বলছি ফুটবলের ধ্রুপদী লড়াই, সুপার ক্লাসিকোর কথা। তবে বিগত কয়েক বছর অনেকটাই একপেশে ব্রাজিল আর্জেন্টিনার লড়াই। সেই সঙ্গে নেই দু দলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। তবুও দর্শকদের কাছে আবেদন কমেনি সুপার ক্লাসিকোর। 2019 সালের কোপা আমেরিকার পর থেকে ব্রাজিলের কাছে আর হারেনি আলবিসেলেস্তে। এর মাঝে 4 ম্যাচ খেলে 3টিতে জিতেছে লিওনেল স্ক্যালোনির দল, বাকি একটি হয়েছে ড্র। হোম গ্রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে রেকর্ডটাও কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। নিজেদের মাটিতে টানা 16 বছর সেলেসাওদের বিপক্ষে আনবিটেন আলবিসেলেস্তেরা। তারপরও লড়াইটা যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। তাই কিনা ব্রাজিল ম্যাচের আগে অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো ডিপলকে একাদশে ফেরাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। কন্ডিশন বুঝে আরও একটি পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টাইন কোচ। ম্যাচের পার্থক্য গড়ে দিবেন জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলা আর্জেন্টিনার মিডফিল্ডার ত্রয়ী ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ডিপল। ব্রাজিল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি। তারা আমাদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করবে, তবে আমরা তার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। সুযোগ পেলে আমরা কাউন্টার অ্যাটাকে যাব এবং গোল আদায় করার চেষ্টা করব। দলে 2-1টির বেশি পরিবর্তন আসবে না, তবে রদ্রিগো ডিপল একাদশে ফিরছে। এদিকে কাতার বিশ্বকাপের পর থেকে খেই হারানো ব্রাজিল জয় ছিনিয়ে আনতে চায় বুয়েনোস আইরেস থেকে। নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় কিছুটা আত্মবিশ্বাসী সেলেসাওরা এই ম্যাচেই পূর্বের সব হিসাব নিকাশ বদলে দিতে চান দরিভাল জুনিয়র। সেলেসাও স্কোয়াডে আসতে যাচ্ছে 6 পরিবর্তন, যার মাঝে 2টি ট্যাকটিক্যাল। হুয়াও পেদ্রোর জায়গায় একাদশে খেলবেন ম্যাথিউস কুইয়া, ভেন্ডারসনের পরিবর্তে ওয়েজলি। এছাড়া ইনজুরিতে পড়া অ্যালিসন গেরসনের সঙ্গে কার্ডের জন্য ছিটকে যাওয়া ব্রুনো গুইমারেস ও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেগিলেসের জায়গায় আসতে যাচ্ছে পরিবর্তন। সম্ভাব্য 6 পরিবর্তন নিয়ে আমরা মাঠে নামতে পারি। আমাদের 4টি পরিবর্তনের প্রয়োজন, এর বাইরে 2টি পরিবর্তন আনবো। জোয়াও গোমেসের জায়গায় খেলবে কুইয়া ও ভেন্ডারসনের জায়গায় খেলবে ওয়েজলি। আর্জেন্টিনা কি ফরমেশনে খেলবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত। ব্রাজিলের বিপক্ষে পয়েন্ট পেলেই কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার। অন্যদিকে ব্রাজিলের লড়াইটা বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ 2-এ উঠে আসার। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগ প্রসঙ্গ, জয় দিয়েই ডিপিএল এর ঈদ বিরতির আগের পর্ব শেষ করলো লেজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স আর ব্রাদার্স ইউনিয়ন। 4 নম্বর মাঠে বিজয়ের সেঞ্চুরিতে গুলশান ক্রিকেট ক্লাবকে 4 উইকেটে হারিয়েছে গাজী। 2 রূপগঞ্জের ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের জয় 172 রানে। পার্টেক্সকে ব্রাদার্স হারিয়েছে 29 রানে। ম্যাচ শুরুর আগে তামিম ইকবালের সুস্থতায় করা হয় বিশেষ মোনাজাত। দ্য শো মাস্ট গো অন। বাস্তবতা মেনেই মাঠে ক্রিকেট, যেখানে প্রথমবারের মতো রানের দেখা পেয়েছেন গুলশানের ব্যাটসম্যান লিটন কুমার দাস। খেলেছেন ইনিংস সর্বোচ্চ 83 রান। 50 করেছেন মিস্টার 50 খ্যাত আজিজুল হাকিম তামিমও। শেষের দিকে অভিজ্ঞ ইলিয়াস সানি 38, গুলশান স্কোরবোর্ডে তোলে 281। পরাস্ত হয়েছেন ব্যাটার বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ডে এই টার্গেট চ্যালেঞ্জিং, তবে অসম্ভব নয় মোটেও। কিন্তু এক বিজয় সব কঠিনরেই করে দিলেন সহজ। মোহামেডানের বিপক্ষে 1 ম্যাচ আগেই আনবিটেন 149 রানের পর এদিন করলেন আনবিটেন 144। মাঠ ছাড়লেন দলকে জিতিয়ে। গাজীও ম্যাচ জিতে 10 বল আর 4 উইকেট হাতে রেখেই সঙ্গে তারা নিশ্চিত করে পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থান। এখন পর্যন্ত বিজয় 530 রান নিয়ে টপকে গেছেন নাইম শেখকেও।
বিকেএসপির 3 নম্বর মাঠে 5 ম্যাচ পর জয় দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এদিন গোপীবাগের দলটি মোটে 225 রান করলেও তা ডিফেন্ড করে আলামিন, জায়দুল্লাহ, রাতুল আর অভিজ্ঞ অলোক কাপালির সম্মিলিত বোলিংয়ে। এ জয়ে আপাতত রেলিগেশন জোন থেকে টেবিলের 9-এ উঠে এলো ব্রাদার্স, আর পার্টেক্স নেমে গেল 10 নম্বরে। মিরপুরে অবশ্য দুই রূপগঞ্জের লড়াইটা হয়েছে এক পেশে। আগে ব্যাট করে তানজিদ জাকিরের 50-তে 298 রান তোলে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিনও ব্যর্থ সৌম্যের ব্যাট মোটে করেছেন 15, ব্যর্থ আফিফ, সাইফরাও। জবাব দিতে নেমে অবশ্য রূপগঞ্জ টাইগার্স উইকেট হারিয়েছে দ্রুত। এর নেপথ্যের অনুঘটক সামিউন বশির রাতুল তুলে নিয়েছেন 5টা উইকেট। তানভীর ইসলাম নেন 2 উইকেট। এ জয়ে 8 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে থাকলো লিজেন্ডস অফ রূপগঞ্জ। মাহবুব রিমন, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বে বড় জয় পেয়েছে ইংল্যান্ড এবং ঢাকায় আনা হলো তামিম ইকবালকে। আছেন এভারকেয়ার হাসপাতালে, চেষ্টা চলছে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার। দেখতে গেলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সবাই।